নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন, একজন রাজনীতিক ঈশ্বরকেও ফাঁকি নিতে পারেন, কিন্তু ঈশ্বর হোক বা জনগণ ফাঁকি বোঝায় এত সহজে কাউকে এরমভাবে দেওয়া যায় না। তাই ভোটের মরশুম এলেই শুরু হয়ে যায় লড়াই। ও দেয়নি বনাম আমি দিয়েছি, ও পারেনি বনাম আমি পেরেছি, সাদা বনাম কালো, কৃষ্ণপত্র বনাম শ্বেতপত্র। শাসক বিরোধীর এই লড়াইয়ে সামনে চলে আসে বহু অভাব, বহু অভিযোগ, বহু খতিয়ান, বহু হিসেব, বহু নিকেশ। উল্টো দিকে হাতে হাতে জনগণ, আমজনতা। 5 বছর পর এবার দেনা পাওনা বুঝে নেওয়ার পালা। যুদ্ধ যখন আসন্ন তখন চেনা অস্ত্রের শান দেওয়াই বুদ্ধিমানের কাজ। ভোটের রাজনীতিতে এখন সেই চেনা অস্ত্রের নাম মহিলা ভোট। কেন্দ্র রাজ্য দুই সরকারের বাজেটেই নজর মহিলা ভোটে। মোদী সরকারের বাজেটে মহিলাদের বাড়তি সুবিধা, আর দিদির সরকারের বাজেটে দ্বিগুণ লক্ষ্মীর ভাণ্ডার। নারীর ক্ষমতায়ন নাকি ভোটের রাজনীতি, সে তর্ক চলবেই, কিন্তু গুরুত্বের দাড়িপাল্লা কোন দিকে ভারী তা নিয়ে বোধহয় কারো মনেই সন্দেহ নেই। অনেকে বলেন তিনি কৌশলী যোদ্ধা, যিনি যুদ্ধে নামার আগেই প্রতিপক্ষকে চাপে ফেলে দেন। চাপে ফেলার এই রেশারেশিতে বঙ্গে বিজেপির অস্ত্র ক্যাগের রিপোর্ট, আর কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের অস্ত্র কেন্দ্রেরই প্রকল্পের বকেয়া অর্থ। মোদীর সরকারের বকেয়া দেবে মমতার সরকার, মোদীর 100 পাল্টা মমতার 50। এটাই লড়াই, এটাই প্রচার। এসবের মধ্যে অবশ্য আরো অনেক কিছু আছে। ধর্ম আছে, ইডি সিবিআই আছে, শাহজাহানও আছেন। কিন্তু সম্ভাবনার রাজনীতি আর অনিশ্চয়তার ভোটে দাড়িপাল্লা শেষমেশ কার দিকে ঝোঁকে সেটা সময় বলবে। কথায় আছে, যুদ্ধের আসল অস্ত্র হলো কৌশল, আর কোন অস্ত্র বাঁচতে হবে সেটাও একটা কৌশল। লোকসভা ভোটের আগে সম্ভবত শেষবার সংসদে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শব্দ দিয়েই। উল্টো দিকে 24-এর যুদ্ধে মোদী ব্রিগেডকে ঢুকতে তৃণমূল নেত্রী অস্ত্র করলেন কেন্দ্রেরই 100 দিনের প্রকল্পকে। লড়াই কেন্দ্রের, রাজ্যের, লড়াই শেয়ানে শেয়ানে। এ লড়াইয়ে ভাষণ আছে, আইন আছে, বাজেটও আছে। আমাদের আজকের মোশন, দিদির খোঁচাই মোদির হাতিয়ার, মহিলা ভোটেই কি জিত হার। আর এ নিয়ে বলার জন্য যারা আছেন, আমার সঙ্গে আছেন একদম বাঁদিকে রাজর্ষি লাহিড়ী বিজেপির পক্ষে, পাশে রয়েছেন কংগ্রেসের পক্ষে অশোক ভট্টাচার্য, আমার একদম বাঁদিকে রয়েছেন তৃণমূলের পক্ষে রাজীব বন্দ্যোপাধ্যায়, একদম ডান দিকে রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষে, রয়েছেন চয়ন ভট্টাচার্য সিপিআইএম এর পক্ষে, এবং রয়েছেন শঙ্কর ঘোষ বিজেপির পক্ষে। আপনাদের প্রত্যেককে স্বাগত। আমার প্রথম বক্তা রাজর্ষি লাহিড়ী। প্রধানমন্ত্রী যখন বক্তব্য রাখছেন সংসদে, উনি বলছেন মুড অফ দ্য নেশন। সকলকে নমস্কার, শুভ সন্ধ্যা। প্রধানমন্ত্রী মুড অফ দ্য নেশন বলছেন আব কি বার 400 পার। মল্লিকার্জুন খাড়গেও বলছেন আব কি বার 400 পার, এবং খুব আশ্চর্যভাবে ওমর আব্দুল্লাহ সাহেবও আজকে বলে দিয়েছেন আব কি বার 400 পার বিজেপির পক্ষে খুব সহজ ব্যাপার হবে, অপোজিশন দুর্বল। এবার মোদিজির খোঁচা নম্বর নিয়েও আছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন যে কেন্দ্রের বঞ্চনা যদি থেকে থাকে, তাহলে ইউটিলাইজেশন সার্টিফিকেটগুলো নিয়ে উনি হাইকোর্টে যাচ্ছেন না কেন, মামলা করছেন না কেন? যে সরকার দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হওয়াকে আটকানোর জন্য কোর্টে যেতে পারছে, সে তার নিজের প্রাপ্যের জন্য যেতে পারছে না কেন? ধর্না, রাজভবনের সামনে ধর্না, অনেক কথা বলা, একটা পপুলিস্ট বাজেটও গতকালকে ঘোষণা করা হলো, কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে গোটা বাজেটে যেগুলো ঘোষণা করা হয়েছে সেটা অ্যাপ্লিকেবল হবে কিন্তু মে মাসের 2024 সালে, অর্থাৎ লোকসভা নির্বাচনটা হয়ে যাবার পরে। মানে যদি আসন পাই তাহলে পরে ভেবে দেখব, যদি না পাই তাহলে দেওয়ার কোনো ব্যাপার থাকলো না।
টাকার সোর্স কোথার থেকে আয়টা হবে, কোথার থেকে এই 1000 টাকা দেব সেটা জানি না, সেটা কিছু বলা হলো না। কোথাও বলা হলো না যে চাকরিগুলো আমি দেব, মানে এখনো সেই চাকরি আমি পেয়ে গেছি বেলা শুনছো, এই গানটা গেয়ে যেতেই হবে এখন মানুষকে যারা ওখানে ধর্নায় বসে আছেন। আর মুড অফ দ্য নেশনের কথা বলছিলাম, এই যে দিদির কথায় মোদির খোঁচা আপনি যেটা বলছেন, খুব স্বাভাবিকভাবে সেটা ওই আপকি বার 400 পার, কংগ্রেস 40টার বেশি সিট পাবে না, পশ্চিমবঙ্গ থেকে আসছে, এ ধরনের একটা কথা, এটাকে নিয়েও আলোচনা করা হচ্ছে। কম্বাইন্ড অপোজিশন 150-র নিচে সিট পাচ্ছে, যদি বিজেপি 400 সিট পায় তাহলে পরে। যদি কম্বাইন্ড অপোজিশন 150 সিট পায়, খুব স্বাভাবিকভাবে কংগ্রেস সেখানে 40-এর আশেপাশে, তার নিচে কাছাকাছি, এর উপরে উঠতে পারবে না। আর এটা যে কত বড় একটা ব্যঙ্গাত্মক বিদ্রুপাত্মক স্বরে প্রধানমন্ত্রী বললেন, সেটাকে বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডি জোটের একজন শরিক, গুরুত্বপূর্ণ শরিক, প্রদেশ পশ্চিমবঙ্গ কি বলছে আমি তাতে যাব না, কারণ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, জয়রাম রমেশরা এরকম কোনো কথা বলছেন না। তারা মাঝখানে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিটিং করছেন, এবং জয়রাম রমেশ কি বলেছেন নতুন করে আমার বলার কিছু নেই। সেখানে দাঁড়িয়ে ইন্ডি জোটের একজন শরিক, যিনি বলেছিলেন 3 রাজ্যের নির্বাচনের আগে ইয়ে তো সেমিফাইনাল হ্যায়, সব সাফ হো জায়েগা, এবার সাফটা কে কোথায় হলো সেটা বোঝা যাচ্ছে। তারপরে গিয়ে যখন ইন্ডি জোটের শরিকরাই বলছেন, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, ওমর আব্দুল্লাহও বলে দিলেন, তাহলে এই জোটের ভবিষ্যৎ কি? এই খোঁচা, এটাকে বুঝতে হবে।